কিছুদিন আগে আমার রুমে এক কাপ কফি নিয়ে আসেন। আচ্ছা, উনি হলেন আমার প্রাক্তন এবং আমি ওনার। উনি হলেন সমুদ্র আহমেদ, আমি নীরা। আমি ওনার বাসাতেই ভাড়া থাকি। বাবা মার ছোট ছেলে। যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম জানতাম না বাসাটা তার, জানলে হয়তো নিতাম না। আমি যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম সে দেশে ছিল না। আঙ্কেল আন্টি থাকেন শুধু, তার বড় ছেলে বউ সন্তান নিয়ে আলাদা। তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলে বিদেশে। আর আমিও একটা থাকার জায়গা খুঁজছিলাম। বলা গেলে টোনাটুনির সংসারে আমি ছিলাম সব বিগত 7 মাস যাবৎ। সকালে আন্টি ঘুম থেকে উঠিয়ে দিতেন, খাওয়া করে ভার্সিটি চলে যেতাম। ভার্সিটি থেকে এসে আন্টিকে কাজে সাহায্য করতাম। কাজ তেমন কিছু জানতাম না, আম্মু খুব একটা করতে দিত না, তাই আর শেখা হয়নি। তবে আন্টির কাছে এসে অনেক কিছুই শিখেছি। পড়াশোনা করার পর বাকি সময়টা আঙ্কেল আন্টির সাথে ভালোই কেটে যেত। 7 মাস পর আসলেন আমার প্রাক্তন মানে জনাব সমুদ্র, যাকে এখানে দেখে প্রায় ভিমরি খাওয়ার মতো অবস্থা। নিজেকে সামনে নিয়ে চুপচাপ তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, আপনি এখানে? আন্টি বলল, ও নীরারে সমু, আমাদের বাসায় ভাড়া থাকে। কিছু না বলে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছেন। সে রাগী গলায় বলল, মা, তুমি যাকে তাকে বাসায় রাখো কেন? আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। গোটা দুপুরে আর রুম থেকে বের হইনি। কি করব বুঝতে পারছি না। এতদিন পরে তার সাথে দেখা হয়ে যাবে তা স্বপ্নেও ভাবিনি। তোকে তো বলেছিলাম ইচ্ছে করেই তার সামনে আর কেন কোনোদিন আসবি না, কিন্তু আজ খোদা রহম কর। বাসাটা ছেড়ে দিতে হবে, কিন্তু অন্য বাসা পেতেও তো সময় লাগবে। কি করব আমি? এগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সন্ধ্যায় আন্টি দেখে দিল, এই নিরায় ওর সন্ধ্যা হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ আন্টি, আমি আসছি। ফ্রেশ হয়ে গিয়ে দেখি সমুদ্র সাহেব আঙ্কেলের সাথে গল্প করছেন। আমাকে দেখেও না দেখার ভান করলো, আমিও তাকে দেখে না দেখার ভান করলাম। আন্টি পায়েসের বাটিটা হাতে দিয়ে ছেলের কাছে গেলেন। অনেকদিন পর আদরের ছেলেকে পেয়েছে। দেখলাম আন্টি তার ছেলের সাথে ব্যস্ত, তাই নিজে গিয়ে পানি খাচ্ছিলাম। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। সবাই দৌড়ে এলো। আন্টি বলল, নীরা, তোর কি আসার দরকার ছিল? আমাকে বললেই হতো। আমি বললাম, তুমি তো ব্যস্ত ছিলে তাই আর বলিনি। সে বলে উঠল, গ্লাসটা তো ভাঙলেন, এর দামটা কে দিবে? আমি দিব? সরি, ইচ্ছে করে ভাঙিনি। তা জেনে আমার লাভ নেই। রুমটা পরিষ্কার করে নিন, দেখবেন যেন একটা কাচের টুকরো না থাকে। জি আচ্ছা। সে চলে গেল। আন্টি বলল, নীরা, তুই রুমে যা, আমি করছি। না আন্টি, আমিই করে দিচ্ছি, কাজ আছে, হাত কেটে যাবে তোমার। আর গ্লাসের দামটা বাড়ি ভাড়ার সাথে দিয়ে দিব। নীরা, তুই সমুর কোথায়? রাগ করিস না, ছেলেটার যে কী হয়েছে বুঝতে পারছি না। আগে তো এরকম করতো না। তুই রাগ করিস না মা। না আন্টি, রাগ করিনি, তুমি তোমার ছেলের কাছে যাও, গল্প করো। ছেলেকে কাছে পেলে বলো তো। তা ঠিক, যাই। আর শোন মা, সাবধানে, কাজ দিয়ে আবার হাত কাটিস না যেন। না, যাও তুমি। মনে মনে ভাবছি, একটা মানুষ এতটা পরিবর্তন কি করে হয়? এত রাগ কিসের আমার ওপর? আমি তো সম্পর্কটা ভাঙিনি, সে আর আমাকে চায়নি, তাই নীরবে চলে এসেছি। বাসাতে পাল্টাতে হবে, দেখি নতুন বাসা খুঁজি। এগুলো ভাবতে ভাবতে আনমনে আঙুলটা কেটে গেল। তা যাক, পরিষ্কার করে রুমে চলে আসলাম। এসে দেখি আম্মুর দুটো মিস কল। কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। কল দিয়েছিলে? বাইরে ছিলাম। হ্যাঁ। কিরে, তুই বাড়িতে আসবি না? কতদিন দেখি না তোকে। মা, যাবো, একটু ব্যস্ততা কমুক, যাবো। বাবা কেমন আছে গো? ভালো আছে। শোন, তোর জন্য না একটা সম্বন্ধ এসেছে। ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, তোর মামা এনেছেন। ভালো না? কথা শুনতে কেমন জানি খারাপ লাগলো, বুঝলাম না কেন। আনমনে ভাবতে বসলাম, আর সমুদ্র। পরে মনে পড়লো, ধুর, আমি তো তার প্রাক্তন। মা, পড়াশোনাটা শেষ করে নিজে কিছু একটা করি, তারপর না হয় বিয়ে নিয়ে ভাববো। ওই ছেলে কে? নিশা আপু, খালাতো বোনের বিয়ে দিয়ে দাও। তোর বাবা ওইটাই বললো, আগে লেখাপড়াটা শেষ করো। আচ্ছা মা, ভালো থেকো, রাখি কেমন? অ্যাসাইনমেন্ট করার আছে গো। আচ্ছা রাখ। ভাবলাম ছাদে যাই, ভালো লাগছে না, একটু হাঁটাহাঁটি করে বাতাস খেয়ে আসি। ছাদে গিয়ে বসেছি, মাত্র দেখি সমুদ্র সাহেব ফোনে কথা বলতে বলতে ছাদে আসছেন। আমাকে দেখেই বলল, আমার ধারণাও ভুল হতে পারে, আমি তো আর তোর কেউ না যে আমায় দেখিয়ে দেখিয়ে কথা বলবে। জানো, এখানে তোমায় ছাড়া একটুও ভালো লাগছে না, তোমার খুব মনে পড়ছে। কি করি বলো তো? একটা
চুমু দাও তো, মনটা ভালো হয়ে যাবে। আমি নেমে এলাম, কারো পার্সোনাল মুহূর্তে থাকা উচিত না। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছেন, আমিও হেল্প করলাম। সমু খেতে বসেছে, নিচে আয়। সমুদ্র সাহেব এলেন আর রাগী গলায় বললেন, মা, ছাদটাও কি শেয়ার করো নাকি যাত্রার সাথে? এখন কি তোমার ভাড়াটির সাথে বসে খেতে হবে? আমি আর ছাদে যাব না, ছাদ শেয়ার করতে হবে না, আর আমার সাথে বসে খেতে হবে না। আন্টি বলল, নীরা, ওর কথা বাদ দে তো, রাগ করিস না, ও যা আমার কাছে, তুইও তা, আয় খেতে বস। আমি একটু খেয়ে উঠে চলে যাচ্ছিলাম, সে বলে উঠল, কে জানি বলেছিল খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেয়, তাই পাতে যা থাকে তা খেয়ে উঠতে হয়। আমি আবার বসে গেলাম, খাচ্ছি আর ভাবছি আমার কথাগুলো এখনো মনে আছে। দেখছি খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম। আমার ঘরটা তার ঘরের পাশে, আগেই তো ফাঁকাই থাকতো, আজ থেকে উনি থাকবেন। তা যেথা ইচ্ছা থাকুক, আমার কি। রাত 2:35 ফোন বাজছে, অচেনা নাম্বার। এক মাস বিরক্তি নিয়ে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি স্পর্শ। কে স্পর্শ? আমি এই নামে তো কাউকে চিনি না। কে আপনি? আপনি কি ঘুমাচ্ছিলেন? এখন রাত 2:30 বাজে, এই সময় কি কেউ জেগে থাকে? ও তাই তো, সরি সরি, আপনি ঘুমান, আমি কল কল দেব। আর মিস নীরা, ঘুমের মধ্যে আপনার কণ্ঠটা কিন্তু আমার দারুণ লেগেছে। শুভরাত্রি। কিছু বলার আগে সে কল কেটে দিল। কে এই স্পর্শ? আমার নামই বা কি করে জানেন? দূর, ঘুম পাইছে, ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটি যাব, এমন সময় আঙ্কেল বলল, নীরা, তুমি কি ভার্সিটি যাচ্ছ? জি আঙ্কেল, কেন? কি কি বলবে কি তুমি? সমুদ্র বাসায় ফিরছে বলে একটা ছোট্ট আয়োজন করবো খাওয়া দাওয়ার। ওর বন্ধু বান্ধব আর কিছু আত্মীয় আসবে। তুমি একটু আজ আমার সাথে থাকতে পারবে? হ্যাঁ পারবো। বলো কখন থেকে থাকতে হবে? এই সন্ধ্যার দিকে। বোঝোই তো বয়স হয়েছে। হ্যাঁ, সেই জন্য তো পাশের ফ্ল্যাটে আন্টিটা তোমাকে বলবো। মীরা, তুমি যে কি বলো না। আচ্ছা আঙ্কেল, ও আন্টি, আমি গেলাম গো। আন্টি বললেন, মীরা, গেলাম বলতে নেই, বলতে হয় আসি। তোকে না কতবার বলেছি বলবি আসি। এইবার সমুদ্র সাহেব তার রুম থেকে বের হয়ে বলল, তার কি কারো কথা বোঝার বা শোনার ইচ্ছে আছে? সে তো নিজেই সব বোঝে। আমি কিছু না বলে আন্টিকে বললাম, আচ্ছা আসি, আমি লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস মা। আন্টি। ক্লাস করছি, কোনো এক বাদর কলের উপর কল দিয়েই যাচ্ছে, দেখে আম্মুও কল দিয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে আম্মুকে কল দিলাম। কি গো আম্মু, ক্লাসে ছিল? এতবার কল দেবার কি আছে? শোন, তোর মামা যে ছেলেটাকে রেখেছে, সে তোর নাম্বার নিয়েছে। কল দিলে ভালো মতো কথা বলিস, তোর যা কথা বলার ছিরি। মা, আমি যেমন আমি তেমনই, আর নাম্বার কেন দিয়েছো? দূর, আচ্ছা রাখো, দেখি পরে ওই অচেনা নাম্বার থেকে কল আনে। হ্যালো, কে বলছেন? আমি স্পর্শ। আপনার মামা আমাকে? ও আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব। তো বলেন, কি বলতে চান? একটু দেখা করা যাবে এখন? আপনি যেখানে ভালো মনে করেন সেখানেই। আচ্ছা, আমি তো বাসায় যাচ্ছিলাম, আমার বাসার সামনে একটা ক্যাফে আছে, ওখানেই যাই। আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। এসে দেখি উনি বসে আছেন। আমাকে দেখে বলে উঠল, নীরা, আমি এইদিকে। গেলাম তার কাছে। কেমন আছেন? বসেন। ভালো আছে, আপনি? তা কোনো দরকার ছিল নাকি? হ্যাঁ, একটু ছিল। নিন, কফি শুরু করেন। কথা বলতে বলতে দেখি সমুদ্রও তার বন্ধু সাথে এসেছে। আমাকে স্পর্শের সাথে দেখে খুব একটা ভালো লাগেনি তার, তা বোঝাই যাচ্ছে তার মুখ দেখে। কিন্তু কেন তার ভালো লাগছে না? আমি বা জনাব স্পর্শ তো তাকে কিছু করিনি তাহলে? স্পর্শ তেমন কিছু বলল না, শুধু বলল, সময় করে একদিন বলবো। আচ্ছা, আজ উঠি, আমি নামিয়ে দিয়ে আসি। গাড়ি আছে আমার সাথে? না থাক, কাছেই আমার বাসা। ভালো থাকবেন নীরা। জি, আপনিও। সমুদ্র দেখে আছে, লাল চোখ নিয়ে, এই মনে হয় আমায় খেয়ে ফেলবে। বরাবরই তার চোখ আমি ভয় পেতাম, এখনো পাই। তার চোখের দিকে আমি 30 সেকেন্ডও তাকিয়ে থাকতে পারিনি। কেমন জানি এক ভয় কাজ করে, কিন্তু আজ চোখ দেখে বেশি ভয় লাগছে। কিন্তু কেন? কিছু বলতে চাই সে? কী বা কথা থাকতে পারে? বাইরে এসে দেখি সে রক্তবর্ণ চোখ করে আমায় দেখি। তার চোখের চাহনি উপেক্ষা করে আমি চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পরে সেও এলো। সারা দুপুরে কেউ কারোর সাথে কথা বলেনি। আঙ্কেল আর গেস্টদের দাওয়াত দিলাম। তাকে বলা হলো তার বন্ধু বান্ধব যেন সে ইনভাইট করে। ছাদে তার বন্ধু বান্ধব এনজয় করবে, আর নিচে আঙ্কেল আন্টি আর গেস্ট। সবাই ক্লান্ত, ভাবলাম কফি নিয়ে আসি। আঙ্কেল আন্টিকে দিলাম। সে বলে উঠল, আমার রুমে 1 কাপ কফি নিয়ে আসুন। আচ্ছা। সে রুমে চলে গেল। কফি নিয়ে রুমে ঢুকলাম। সে বলল, কার রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানেন না? সরি,
দরজায় টোকা মেরে বললাম, আসতে পারি? এসেই তো গেছেন, দিন কফি দিন, নিন। হুট করে হাত জোড়া মোবাইলটা বেজে উঠলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্পর্শ। নাম্বারটা বেজে এখনো সেভ লিস্টে ওঠার যোগ্যতা পাইনি। না না, সেরকম কিছু না, বেশ লজ্জা পেয়ে গেছি। তাহলে কিরকম কিছু? আসলে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। দেখি সমুদ্র সাহেব রাগে জ্বলে যাচ্ছে। ও, তো এখন ফ্রি আছেন? সত্যি বলতে একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। আমি ফ্রি হয়ে নক করছি। আমিও অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো। না না, অপেক্ষা করতে হবে না, আমি ফ্রি হয়ে নক দেবো। রাখি এখন। আচ্ছা। কল কেটে দেওয়ার সাথে সাথে সমুদ্র সাহেব বলে উঠল, নতুন প্রেমে বুঝি? তা জেনে আপনার লাভ। তাই তো আমার লাভ। আপনার জানার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি করেন। ওই ছেলেটাই কি সেই ছেলেটা, মানে কফি শপের ছেলেটা? নাম কি ওর স্পর্শ? কেন? ও, কি করে ঠিক জানি না, তবে আম্মু বললো সিভিল ইঞ্জিনিয়ার, বাড়ি থেকে ছেলে দেখেছে, ওনাকে পছন্দ করেছে, তাই আজ দেখা গেলাম। ও, ভালো তো, ধনী ছেলে। আর কি চাই বলো? স্পর্শের কাছে নতুন স্পর্শের খোঁজে যাচ্ছ? সমুদ্র আহমেদ, নিজের সীমা অতিক্রম করবেন না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আমি গেলাম। শুভরাত্রি। কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়েছে। আমিও বাড়ির সব লাইটস অফ করে নিজের রুমে চলে আসলাম। তখনই স্পর্শের টেক্সট, নীরা আছেন? নাম্বারটা সেভ করে নিন। আমি কল দিলাম। হ্যালো। জি বলেন নীরা। আমার তো কিছু বলার নেই, আপনি কল দিয়েছেন, তখন ব্যস্ত ছিলাম, তাই এখন কল দিলাম। ও, তো আমাকে কেমন লাগলো বললেন না তো? ভালোই লেগেছে। তো আমাকে বিয়ে করছেন? আসলে স্পর্শ, আমার সময় লাগবে নিজেকে প্রতিষ্ঠিত করার, তবেই বিয়ে করব। আর আর কি, কাউকে পছন্দ করেন? তাকে বিয়ে করতে চান? না, বিয়ে করতে চাওয়ার মতো কেউ নেই, তবে কাউকে ভালোবাসি, আর তাকে ভালোবাসার জন্য আমার তাকে প্রয়োজন হয় না। আমি ওয়েট করতে রাজি আছি, কিন্তু বিয়ের পর আমাকে ভালোবাসতে হবে। ভাগ করতে পারবো না আপনাকে, কারোর সাথেই না। অন্য কাউকে বিয়ে করে ফেলেন, ভালো থাকবেন। আপনার সাথে ভালো থাকতে চাই। আমি কষ্ট পেতে রাজি আছি, অপেক্ষা করতে রাজি আছি। আমার না ঘুম পেয়েছে, অন্যদিন কথা বলবো। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। সকাল হয়ে গেল, অনেক কাজ। আজ বাসায় ওর আসার জন্য অনেক গেস্ট টুগেদার আছে। সব কাজ শেষ। যাক বাবা, একটু শান্তি পেলাম। মা, সবাই মানে মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি নীল রঙের। তুমিও পরবা। এই যে নীরা না কি নাম আপনার, আপনিও নীল শাড়ি পরবেন। আমার নীল শাড়ি নেই। তাহলে পার্টিতে আসারও দরকার নেই। আমি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম 2 মিনিটের মতো। এর মধ্যে আন্টি বলেছে, সমু তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস, কথা বলা ভুলে যাচ্ছিস? এই নীরা, তোর যেভাবে ইচ্ছা তুই আসিস বলে আন্টি রুমে গেল। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকে, তাই আজও তাই করব। যাব না আপনার পার্টিতে বলে চলে আসলাম রুমে। কান্না পাচ্ছে, কিন্তু কেন? আমার তো কান্না পাওয়ার কথা না, আমার তো অভ্যাস হয়ে গেছে শুরুর থেকে তার অবহেলা পাওয়া। খুব কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কাঁদতে লাগলাম। কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। ওয়াশরুমে এসে দেখি শপিং ব্যাগ বিছানায় পড়া, উপরে লেখা, এখানে তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই। ব্যাগটা খুলে দেখি একটা কাতান নীল রঙের শাড়ির সাথে 2 ডজন পলা লাল রঙের রেশমি কাঁচের চুড়ি। বুঝতে পারছি কে দিল। আঙ্কেল আন্টি না, সমুদ্র। দূর, সমুদ্র কেন দেবে? ও তো চাই না আমি অনুষ্ঠানে যাই। একবার জিজ্ঞাসা করব আন্টিকে, কে যে দিয়েছে নাকি। না থাক, যদি না দেয় আন্টি, যদি সমুদ্র দেয়, তখন আন্টিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেমন দিল? দূর, মাথা কাজ করছে না। কি করব? যাব না থাকবো? না, যাব না। কিন্তু শাড়িটা কি করব? পরবো না পরবো না? বাঙালি নারী শাড়ি সামনে পেয়ে চুপচাপ দেখতে পারে, এটা সম্ভব? তাই আমিও পরেই ফেললাম শাড়ি, নীল শাড়ি, হাত ভর্তি লাল রেশমি চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকো, চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে নিজেকে। চলার মতো আর কি। কালো মানুষকে এর থেকে ভালো লাগতে পারে না। নিজেকে আয়নায় দেখছিলাম। আন্টি এসে বলল, উমা, নীরা, কি সুন্দর লাগছে না তোকে? তাই আয় কালো টিকা লাগিয়ে দেই, কালো নজর না লাগে। দাও। তখনই সমুদ্র সাহেব মা মা করে চেঁচাচ্ছেন। মা মা, কই তুমি? আর উপরে কে লাইট ডেকোরেট করছে? আন্টি কিছু বলার আগে আমি বললাম, আমি করছি। যে কাজ করতে পারে না সেটা না করাই ভালো মিস নীরা। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আন্টিকে কে জানি ডাকলো, আন্টি চলে গেল। এবার আমি বললাম, জানি, আপনাকে দিয়ে যেমন ভালোভাবে কথা বলা হয় না, ঠিক তেমন সবাইকে দিয়ে সব কাজ হয় না। সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো জবাব দিল না, শুধু বলল, নীরা, তোমায় খুব সুন্দর লাগছে। আমি বললাম, কি? কিছু না। আর হ্যাঁ, উপরে আসেন, কাজ আছে অনেক।
আচ্ছা যাচ্ছি। উপরে গিয়ে দেখি লাইট সব ঠিক আছে। সে তার ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দিচ্ছে। আমি আর আন্টি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম। একজন বলল, আন্টি, এই মেয়েকে নতুন দেখছি, কে উনি? সমুদ্র সাহেব বলে উঠলেন, আমাদের বাসায় ভাড়া থাকে, ভাড়াটিয়া। আন্টি বললেন, আমার মেয়ের মতোই। বলেই চলে। খুব জোরে জোরে গান বাজছে। আমি এক কোণায় বসে আছি। সেই সময় একজন বলল, হাই, আমি রেহান, সমুদ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, রাজ ভাইয়ের ছোট ভাই। হ্যালো, আমি নীরা। শুনলেনই তো, ভাড়াটিয়া। তা যাই হোক, আন্টি তো বললেন মেয়ে হন। তো আপনি বসে আছেন একা একা, তো আমরা গল্প করতে পারি? হ্যাঁ শিওর। আমরা গল্প করছিলাম আর আমার দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে। আমি তার চাহনি ও আবারও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম। সবার মধ্যে একজন বলে উঠল, পার্টিটা মরা মরা লাগছে, ডান্স না হলে হয়? আয় সবাই, চলো ডান্স করি। রেহান, না না থাক, আরে আসেন না প্লিজ। আচ্ছা, ডান্সে পার্টনার চেঞ্জ করা হচ্ছে। এক প্যারায় আমি সমুদ্রের কাছে চলে এসেছি। লাইটটাও খুব একটা জ্বলে না। বুঝতে পেরে চলে যেতে চাইলাম, সে জোর করে নিজের কাছে টেনে নিল। অনেক চেষ্টা করলাম কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না। আর এত জোরে ধরেছে যে আমার ব্যথা লাগছে। সহ্য করতে না পেরে বলে উঠলাম, সমুদ্র, আমার লাগছে, ব্যথা পাচ্ছি আমি। সে বলল, কেবল তো শুরু নীরা, আরো অনেক পাওনা আছে তোমার। কেন? কি করেছি আমি? নিজের মুখটা আমার কাঁধের কাছে এনে বলল, কষ্ট দিয়েছ আমায়, আমি সব শোধ নেব। কিছু বলতে যাব, লাইট জ্বলে উঠলো। আমি বলল, এবার ছাড়ুন, মানুষ খারাপ বলবে। সে ছেড়ে দিল। পার্টি শেষ হলো রাত 12:30 মতো বেজে গেল। আঙ্কেল আন্টি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছে। সবাই চলে গেছে। আমি ছাদে জিনিসগুলো গোছাতে। সমুদ্র সাহেব সিগারেট টানছে। হঠাৎ পিছনে কাউকে অনুভব করলাম। পিছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে সরে যাচ্ছিল। সে টেনে কাছে নিয়ে নিল। ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। এত শক্ত হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুজে আছে। বুঝলাম ওর মন খারাপ না, কোনো কিছু একটা নিয়ে আপসেট হয়ে আছে। আগে যখন ওর মন খারাপ হতো ঠিক এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে থাকতো। বললাম তাকে, মন খারাপ আপনার? কি হয়েছে জনাব? সে আরও কাছে টেনে বলল, কিছু না নীরা। ও আচ্ছা, তাহলে ছাড়ুন আমায়। কেউ দেখলে ব্যাপারটা শোভনীয় হবে না, তাই না? সে কাঁধে একটা আপ্পা দিয়ে ছাদ থেকে নেমে গেল। সব প্রায় সাজগোজ করে আমিও রুমে চলে আসলাম। ফোনটা রুমে দেখে স্পর্শের 5টা মিস কল। তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করে ভাবলাম তার আগে তার কল চলে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ব্যস্ত কি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ব্যস্ত ছিলাম। আমার ল্যান্ডলর্ডের ছেলে বিদেশ থেকে ফেরায় একটা ছোট্ট পার্টির আয়োজন ছিল। ও, কি করছেন? অনেক ক্লান্ত, ঘুমাবো ভাবছি। ও আচ্ছা, ঠিক আছে। কাল একটু দেখা করতে পারবেন? করতে পারবেন? কোথায়? যেখানে আপনি ভালো মনে করবেন। আপনার বাসার কাছে ক্যাফেটাতে কিন্তু ভালোই, চাইলে ওখানে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কয়টায় দেখা করবেন? বিকেল 5টায়। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি নীরা। ঘুম ক্লান্ত ছিলাম, বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে গেছি। নীরা, এই নীরা, ওঠ মা, বেলা 12টা বেজে গেছে। এবার তো ওঠ। আহ, আন্টি একটু ঘুমাই না। না না, 12টা বাজে মা, ওঠ। কয়টা বাজে? চোখগুলো বড় বড় করে। 12টা। আন্টি, আমার ক্লাস 9টায় ছিল, ডাকুনি কেন? দূর, ক্লাসটা মিস হয়ে গেল। আচ্ছা ব্যাপার না, তুই ঘুমাচ্ছিলি তাই আর ডাকিনি। সমুদ্র ডাকতে দিচ্ছিল না, বললো অনেক রাতে নাকি ঘুমিয়েছিস। ও, আয় ফ্রেশ হয়ে খেতে আয়। যাচ্ছি। পুরো দুপুরটা কেটে গেল এরকম করে আঙ্কেল আর আন্টির সাথে গল্প করে। সমুদ্র সাহেব বাসায় নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। বিকেল 5টায় স্পর্শ কল এলো। নীরা, আপনি চলে এসেছেন? না যাইনি, আমার যেতে 20 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা, আসেন। আচ্ছা। ক্যাফেতে এসে দেখি উনি সেদিনের জায়গায় বসেছেন। হাই নীরা। হ্যালো, কেমন আছেন? ভালো। বসুন, আমি খাবার অর্ডার দিচ্ছি। ও, ভালো। হুম তো আজ ডাকলেন কেন? এমনি, তেমন কোনো কারণ নেই। কিছু বলতে যাব দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছে। এর মধ্যে খাবারও চলে এলো। নিন নীরা, শুরু করুন। জি, আপনি নিন। খেতে খেতে অনেক কথাই হলো, তার পছন্দ অপছন্দ, আমার পছন্দ অপছন্দ, এগুলো। সমুদ্র দেখে আছেন গোমরা মুখ করে। অনেক রেগে আছেন মনে হয়। খাওয়ার এক প্যারায় আমার ঠোঁটে কিছু একটা লেগে যায়। নীরা, আপনার ঠোঁটে কি যেন লেগে গেছে, কোথায়? দেখতে পাচ্ছি না। সে নিজেই টিস্যু দিয়ে মুছে দিলেন। এটা দেখার সাথে সমুদ্র আমার কাছে এসে বললেন, মিস নীরা, মা আপনাকে ডেকেছে, চলুন। আমি চমকে গিয়ে বললাম, আমায় তো ফোন দেয়নি। স্পর্শ কিছু বুঝছে না। আমি বললাম, স্পর্শ উনি আমার বাড়িওয়ালার ছেলে সমুদ্র। হাই সমুদ্র। হ্যালো নীরা, চলুন। আপনি যান, আমি আসছি।
আচ্ছা স্পর্শ, আজ আমি উঠি, অন্যদিন কথা হবে। আচ্ছা নীরা, ভালো থাকবেন। আপনিও। বাইরে এসে দেখি সমুদ্রের চোখ নাক সব লাল হয়ে গেছে। গাড়িতে ওঠো, আমি একাই যেতে পারবো। কিছু বলার সুযোগ না দিয়ে হাতটা টেনে গাড়িতে ছুঁড়ে মারলো। আপনি কি পাগল? ভালো করে দেখলাম, লাভ নেই। মানে কিছুই না। শোনেন, আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না। মানুষ খারাপ বলতে পারে, আপনার দায় আমরা কেন নেব? কি আবল তাবল বলছেন আপনি? আর শুনুন, আমি বাসায় ভাড়া থাকি, ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে। আর বললে আপনার কি? আমাকে বলবে। আপনার তো কিছু হওয়ার কথা না। আপনার কি জনাব সমুদ্র? আমার অনেক কিছু। এই কথা বলে জোরে গাড়ি ব্রেক করলো। দেখলাম বাসায় এসে গেছে। সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল। জোরে ধাক্কা দেওয়ায় পায়ে ব্যথা পেয়েছি, তখন বুঝতে পারিনি। এখন হাঁটতে যেয়ে ঠিকই বুঝতে পেরেছি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম। আন্টি দেখে বলল, ও মা নীরা, পায়ে কি হয়েছে মা? একটু ব্যথা পেয়েছি গো আন্টি। কিভাবে? আচ্ছা বাদ দাও না। সে বলে উঠল, মা তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল রেখো। কি হয়েছে এটা সমু? কি করে? আমি বললাম, বলেন কি করি? সে বলল, মা বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে। বন্ধু হয় তো? না বন্ধু হয় না। তাহলে অন্য কিছু। রোজ ক্যাফেতে দেখা করে। মানুষ কি বলবে বলো? নীরা কি বলছে সমু এগুলো? না আন্টি, রোজ দেখা করি না, আজ নিয়ে 2 দিন দেখা করেছে। বাসা থেকে ছেলে দেখেছে আর ওনাকে পছন্দ করেছে হয়তো, তাই আম্মু দেখা করতে বলেছিল। ওমা তাই নাকি? ছেলে কি করে? বাসা কোথায়? নাম কি? তোর পছন্দ হয়েছে? আন্টি আমি অত কিছু জানি না। ওর নাম স্পর্শ, ছেলে ইঞ্জিনিয়ার, আর কিছু জানি না। মা ভালোই তো। আচ্ছা শোন, রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসছি। সে বলে উঠলো, মা তুমি ওনাকে কিছু বলবে না? কি বলবো? আর কোনো কেন বলবো? বাড়ি থেকে ছেলে দেখেছে, আর ওর পছন্দ কেউ থাকলে তো কিছু বলতাম না। ও একজন প্রাপ্তবয়স্ক, পছন্দ থাকতেই পারে। এই নীরা শোন, একদিন ছেলেটাকে বাড়িতে তো নিয়ে আসিস তো। আচ্ছা আন্টি, রুম থেকে চেঁচিয়ে বলছি। সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও। ফ্রেশ হয়ে দেখি আন্টি টিভি দেখছে। এই সিরিয়াল, উফ আল্লাহ, আর পারি না। আম্মু আর আন্টি দুটোই সেম। বেশ বিরক্ত নিয়ে বললাম, তুমি টিভি দেখো, আমি ছাদে গেলাম। আচ্ছা। ছাদে গিয়ে ভূত দেখার মতো চমকে গেলাম। দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে। তাকে দেখে নেমে যাচ্ছিলাম। নীরা কথা আছে, যেও না। কি করে বুঝলেন আমি এসেছি? তোমার উপস্থিতিও এখনো আগের মতোই টের পাই। এদিকে এসো। বলেন, কি বলবেন? ছেলেটাকে পছন্দ করে ফেলেছো? খারাপ না, ভালোই। উনি ভালোবাসতে পারবে অন্য কাউকে? চেষ্টা করে দেখতে হবে। ও ভালোবাসা আমায় এখনো? না, একটুও না। কিন্তু চোখ তো অন্য কোথাও বলছে। তাহলে ভুল বলছে। প্রায় 5 মিনিটের মতো চুপচাপ আছে। সে বলল, চুপ কেন? নীরবতা এক ধরনের ভালোবাসা, সেটা বোঝার সামর্থ্য সবার থাকে না। তাই তো, আমিও সামর্থ্যহীন। তো কবে থেকে আবার সিগারেট তোলেন? অনেকদিন হলো, হিসাব করিনি। সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিলাম, আর একটা নীরব হাসি হাসলো। চলে যাচ্ছিলাম, সে পিছন থেকে টেনে কাঁধে মুখ গুজে বলল, আমি সিগারেট খেলে তোমার এখনো বুঝি খারাপ লাগে? না, আমার গন্ধটা সহ্য হচ্ছিল না। ও তাই? সত্যি আমায় ভালোবাসো না? আর আমায়? কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিচে চলে আসলাম, কারণ ওর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই। ওমা, দেখে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণে তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে। নেমে এলাম। আর সিগারেট খাওয়া আমার কোনো কালেই পছন্দ ছিল না, আজও নয়। এসে দেখে আন্টি খাবার সাজাচ্ছে। একা একা করছো? ডাকলে না কেন? দুজন মিলেই করতাম। আচ্ছা নীরা, একটা কথা বলে। বলো। সমুদ্রের উপর রাগ হয় তোর? তাই না রে মা? না গো আন্টি, রাগটাগ এখন আর আমি করি না। সে পিছন থেকে বলল, আগে করতে বুঝি? হয়তো করতাম, হয়তো খুব করতাম। কেউ তো বুঝতেই পারতো না। ও ক্ষমতাহীন হয়তো, সে যে বুঝতো না। হতে পারে। সময় খেতে আয়। আন্টি দাঁড়াও, আমি আঙ্কেলকে ডেকে আনি। যা। সবাই একসাথে খাচ্ছিলাম। আন্টি বলে উঠলো, এই নীরা, ছেলেটা দেখতে কেমন রে? কোন ছেলে? আরে স্পর্শ না কি নাম? ও বেশ ভালো। পছন্দ হয়েছে তোর? খারাপ লাগেনি তোর? ও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের ছেড়ে চলে যাবে? আমি শুধু হাসলাম। এবার সে বলে উঠলো, ধনী ছেলে পেয়েছে, ভালোই থাকবে মা তোমার ভাড়াটিয়া। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। দেখি সমুদ্র গ্লাসটা হাত দিয়ে চেপে ভেঙে ফেলেছে। হাত দিয়ে রক্ত পড়ছে। সমু হাত কাটলো কি করে? আঙ্কেল বললেন, সমুদ্র হাতটা কাটলো কি করে? সে কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মা কোনো নাকি মেয়ে দেখেছো আমার জন্য? তোমার বান্ধবীর মেয়ে, আমি দেখা করতে চাই। কথাটা শুনে কেমন জানি লাগলো, বুঝতে পারছি না কেমন লাগছে। সে আর কিছু না বলে রুমে চলে যায়। ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি সমুদ্রের দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। আঙ্কেল আন্টি আর
খোলে না, না খুলেই রুমে চলে গেলেন। আমি সব গুছিয়ে রাখলাম, ঘুমাতে যাব। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না, একটা অস্থিরতা কাজ করছে। ও কি ব্যান্ডেজ করেছে? সমুদ্রের দরজা খোলার শব্দ পেলাম। প্রায় 10 মিনিট রুমে পায়চারি করলাম, আর পারলাম না, চলে গেলাম ওর রুমে। দেখি হাতে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। ব্যান্ডেজ করেনি এখনো, আর ঘুমাচ্ছে সে। কেউ কি করে এতটা নিজেকে অবহেলা করতে পারে? রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে গেলাম রুমে। হালকা আলো আছে, বারান্দা থেকে আসছে। সে ঘুমাচ্ছে। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে বলেছেন যে ঘুমন্ত অবস্থায় সুন্দর সেই আসল রূপবতী। আচ্ছা, পুরুষ নিয়ে কেন বলেননি? কেউ কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছেন? তুলো স্যাভলন দিয়ে হাতে লাগাতে সে ঘুম থেকে উঠে গেল আর হাতটা সরিয়ে নিল। হাতটা দিন, সেপটিক হয়ে যেতে পারে। হোক। জোর করে হাতটা নিয়ে নিলাম। সে সরানোর চেষ্টা করছে। একদম হাত সরাবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই কি খারাপ হবে? সেপটিক হয়ে যেতে পারে। ড্রেসিং করতে দিন। আমার হবে, তোমার কি? আমার কিছু না। আপনি যাকে বিয়ে করছেন তার কপাল পড়বে, এই আর কি। মানে বিয়ের সাথে সেপটিক এর সম্পর্ক কি? যদি সেপটিক হন তাহলে 3-4 বছর পর আপনার হাতটা কাটা লাগবে, এতে আপনার বিয়ে হয়ে যাবে। তো আপনার বউয়েরই তো সমস্যা হবে, তাই না? আর একটা মেয়ে হয়ে অন্য মেয়ের খারাপ দেখি কি করে? তাই সামনের মানুষটা আছে, তার কোনো চিন্তা নেই। আর যে তাই তার চিন্তা। হা হা, হায় রে মানুষ। আর চিন্তা করা ছেড়ে দিয়েছি, কারণ তাকে যত চিন্তা করি পরে কষ্টটা আমারই বেশি হয়। আপনার ড্রেসিং হয়ে গেছে, আমি আসছি। এই বলে পেন কিলার রেখে গেলাম, খেয়ে নিন। আসছি, শুভরাত্রি। খাবো না তো আপনার ব্যাপার। দেখলাম আন্টি উঠেছে। শিট, আন্টি কি ভাববে এত রাত্রে তার ছেলের ঘরে? আল্লাহ, এখন কি করব? আন্টিকে কি বলবো? আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সে উঠে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আরে কি করছেন? চুপ চুপ করো, মা আসছে, বুঝতে পারছো না? এত রাতে তোমায় আমার রুমে দেখলে কি ভাববে? তাই তো চলে যাচ্ছিলাম। আঙ্কেল কি তোমার ঘাস খাইতে গেছে? না, ঘাস খাইতে কেন যাবে? সে কি যেন বলতে যাচ্ছিল। আন্টি রুমে এসে বলেছেন, সমু কই তুই? এই তো মা, ওয়াশরুমে। দাঁড়াও, যাচ্ছি। আমার মুখ চেপে ধরে বলল, তুমি এখানেই থাকো, বের হও না এখন। আচ্ছা। সে বেরিয়ে গেল। আমি একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি। আমার আবার ঘুমও পেয়েছে। ঘুমিয়ে না গেলে হয়। হ্যাঁ রে সমু, কি হয়েছিল রে তোর তখন? কিছু না মা, তুই ঠিক আছিস তো বাবা? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করো? হ্যাঁ কর। নীরা আর তোর কি কিছু হয়েছে? কি হবে মা? কোনো কিছু তো ছিল না যে কিছু একটা। নীরা অনেক ভালো মেয়ে বাবা, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। খারাপ লাগে আমার, করতে তো চাই না মা, হয়ে যায়। মা ছেলের কথা চলাতে। আচ্ছা, আমি যে কখন ঘুমিয়ে গেছি টেরে পাইনি। আমি হলাম আর গাধা, ওয়াশরুমে ঘুমিয়ে গেছি। ওয়াশরুমে কেউ ঘুমায়? এই নীরা, এই নীরা, ঘুমিয়ে গেছো? ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে? আমি কি তুমি ঘুমাবো? টাটা। এখানে কিছু না বলে কোলে তুলে নিল। এবার বুঝতে পেরেছি ঘুমের ঘরে কি আবল তাবল বকছি। এই কি করছেন? নামাই। তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবে? তার থেকে আমার বিছানায় ঘুমাও না। আমি আমার রুমে যাচ্ছি, আমায় নামিয়ে দিন। তাই? আচ্ছা যা। নীরা পিছন থেকে ডেকে উঠল। কিছু না, যাও, গুড নাইট। তুইও। রুমে এসে ধারাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমে গেছে। এই নীরা, ওঠ। আন্টি হুম জল্লাদ হলে কবে থেকে গো আন্টি? একটু ঘুমাচ্ছি, ঘুমাই না প্লিজ। না, আর ঘুমাতে হবে না, 12টা বাজে। আর আমার বান্ধবীর মেয়ে রাইসাকে ডেকেছি, ও চলে আসবে। ওর না মা। কে রাইসা? আরে কাল সমু বললো না, ও আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চায়, ওই মেয়েটা। কথাটা শুনে বুকটা কেমন জানি করে উঠলো। বললাম, ও যাও, আমি যাচ্ছি। আয়। ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে। কলিং বেল বেজে উঠলো। রাইসা হয়তো এসে গেছে। কেমন জানি লাগলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আসো, ভিতরে আসো। জি আসছি, বসো। এই হলো সমু, আর ও নীরা, আমার মেয়ের মতো। হাই আপু। হ্যালো রাইসা। আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা ভালোই গল্প করছে, আমার কেমন জানি লাগছে। তাই বললাম, তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে। সমুদ্র বলল, হ্যাঁ আপনি যেতে পারেন। ফোনটা সোফায় সমুদ্রের কাছে, একটু কাছে। ফোনটা বেজে উঠলো, স্পর্শ কল করছে। আমি ফোনটা ধরতে গেলে উনি ফোনটা ধরে বললেন, নীরা ব্যস্ত আছে, পরে কল করেন। আমি তো অবাক, এটা কি হলো? এটা কি করলেন? আমি আমার যা ইচ্ছা তাই করছি, মানেটা কি? কলটা আমার জন্য ছিল। তো তো মানে অন্য কারো কল ধরতে হয় না জানেন না? আমার ইচ্ছে হয়েছে, আমি ধরেছি।
এই ধরেন আপনার মোবাইল, এখন যান যেখানে যাচ্ছিলেন। আমি একটু রাইসের সাথে কথা বলি, আপনি যান। আমাকে উপেক্ষা করে সে রাইসের সাথে কথা শুরু করে দিল। আমিও মোবাইল নিয়ে চলে এলাম, এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম নীরা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন নীরা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনি? আমিও ভালো আছি। কে জানি ফোন ধরেছিল, সে বললো আপনি ব্যস্ত, তো এখন ফ্রি আছেন? কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার ল্যান্ড ওনার ছেলে। ও, তো আজ দেখা করতে পারবেন? কখন? 4টা নাগাদ। আচ্ছা, কিন্তু কোথায় দেখা করবেন? আপনার বাড়ির সামনে ক্যাফেটা খারাপ না, যাওয়া যায়। আচ্ছা, আমি চলে যাব। এখন 2টো বাজে। সমুদ্র এখন রাইসের সাথে গল্প করছে, সে ভালোই জমেছে দুজনে। আন্টি খেতে থাকলো, খাওয়া শেষ করে আবারও সমুদ্র রাইসের সাথে গল্প করতে শুরু করলো। সাথে এবার আঙ্কেল আন্টি আছে। আমি চলে এলাম। খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে ফেললাম। হাতে 3টে লাল চুড়ি, অন্য হাতে ঘড়ি, চোখে হালকা কাজল। বেশ বের হচ্ছিলাম, দেখি ওরা এখনো গল্প করছে। আন্টি আমায় দেখে বলল, ও মানিয়া, শাড়ি পরেছিস, কোথাও যাবে? কোথাও? সামনের ক্যাফেটাতে। স্পর্শ দেখা করতে বললো, তাই যাচ্ছিলাম আর কি। ও, খুব সুন্দর লাগছে তোকে, তাই? ধন্যবাদ তো আন্টি। আচ্ছা, আমি আসি। শোন সমুদ্র, ও রাইসাকে নামিয়ে দিতে যাচ্ছে, তোকেও ক্যাফেতে নামিয়ে দিতে। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম, আমার দিকে হা হয়ে তাকিয়ে দেখে। এখন সে বলল, আমি নামিয়ে দিসব। না না, লাগবে না। কি লাগবে না? লাগবে না, আমি আপনার থেকে ভালো বুঝি। রাইসা, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। মনে মনে ভাবছি, প্রথম দেখাতে তুমি বা ভালো তো। কি হলো নীরা, আসুন। যাই। আমি ব্যাক সিটে বসলাম, সে আর রাইসা ফ্রন্ট সিটে বসলো। লক্ষ্য করলাম ফ্রন্ট মিরর দিয়ে আমায় দেখছে, আমিও দেখছি তার চোখের দিকে। যদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো কিনা জানি না, তাও দেখছি। তাকানোর পরে কেমন জানি ভয় লাগলো, চোখ নামিয়ে নিলাম। জানতাম পারবো না তার চোখের দিকে তাকাতে, আগেও পারতাম না, এখনো পারি না। চলে এসেছি। আমি নেমে যাচ্ছিলাম। রাইসা বলল, আপু ভালো থাকবেন। মেয়েটা বেশ বিশুকে, আমার ভালো লাগছে। আপু, তুমিও। আসি আপু। সাবধানে যাও। সমুদ্র বলল, নীরা, আপনার কতক্ষণ লাগবে? ঠিক জানি না। কেন? না, এমনি। বলে এসে চলে গেল। আমি ক্যাফেতে গিয়ে দেখি এখনো স্পর্শ আসেনি। ভাবলাম অর্ডারটা দিয়ে দেই, 20 মিনিট লাগবে। সরি সরি, ভেরি সরি, আপনাকে ওয়েট করলাম। স্পর্শ, আরে না না, ব্যাপার না। আর কোথাও লেখা আছে নাকি যে মেয়েরা ওয়েট করাতে পারবে না? বলা যেতে পারে মেয়েদের কত নিয়ম, আমার তা নাই। তাই নেক্সট। আর আপনাকে খুব সুন্দর লাগছে শাড়ি পরাতে। ধন্যবাদ জনাব স্পর্শ। স্বাগতম। অর্ডার করি? বলেন কি খাবেন? আমি অর্ডার করে এসে একটু পরে চলে আসলো। ও, গল্প করতে করতে দেখে আমার সামনে সমুদ্র আসে বসে গেছে, মানে অন্য টেবিলে আমার সামনে, হাতে একটা কোকেন ক্যান। আমি এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি। সে দেখছে আর ফুলছে। আমার বেশ মজা লাগছে। কেন যার দিকে দেখে আছি। কোকের ক্যানটা হাতে দিয়ে দুমড়ে মুচড়ে ফেললো। কাটা হাতটা রক্ত পড়ছে। হঠাৎ করে স্পর্শের ফোনটা বেজে উঠলো। এটা একটা জরুরি ফোন, কিছু মনে করবেন না, আমি একটু আসছি। না না, কি মনে করব, আপনি কলটা রিসিভ করুন। নেক্সট। আমি শুধু হাসলাম, আর সে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। নাক কান সব লাল হলো। স্পর্শ ফিরে এলো। এরা কিছু যদি না মনে করেন, আমায় যেতে হবে। না না, কিছু মনে করবো না, আপনি যান। আজ আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো, কোনো কথা শুনবো না। আর যা সুন্দর লাগছে, কেউ তুলে নিয়ে যেতে পারে। তাই নাকি? আগে বুঝি খারাপ লাগতো আমায়? না না, আমি সেটা বলতে চাইনি। আপনি তো এমনি বললাম। আপনি বরাবরই আমার কাছে সুন্দর লাগেন। আই এম সরি। আরে সরি বলার কিছু নাই, আমি মজা করছিলাম। আপনি যান, আমি বিলটা দিয়ে আসছি। না না, আজ বিল আমি দেবো। বিগত 2 দিন বিল আপনি দিয়েছেন, আজ আমি দেবো। আরে না, আমি দেব, বললাম না আমি দিব। চুপচাপ বাইরে যান, আমি আসছি। হীরা, দূর। আচ্ছা, যান, আমি আসছি। বিল দিয়ে দেখে সমুদ্র ওখানেই বসে আছে, হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। ওদিকে মশাইয়ের হুঁশ নেই। কিছু কি বলবে? না থাক। এই যে নীরা, আসুন। স্পর্শজি, তাড়াতাড়ি যাওয়ার চক্করে শাড়িতে হুচটকে পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস স্পর্শ ধরেছে, না হলে পড়ে যেতাম। নীরা, একটু দেখে হাঁটুন, শাড়ি পরার অভ্যাস নেই তো। বুঝেছি, গাড়িতে বসুন। বুঝছি। আচ্ছা নীরা, একটা কথা জিজ্ঞাসা করো। করুন। আমাকে কি ভালোবাসা যায় না? যার মানে অন্য কেউ থাকে, সে অন্য কাউকে মন দিতে পারে? আমার যে মনটা আপনার কাছে চলে গেছে, সেটার কি হবে? ফিরিয়ে নিন, কারণ আপনার মনকে ভালো রাখতে তো পারবো না, কষ্ট পাবেন। আমি রাজি আছি, শুধু হাসলাম, কারণ এর জবাব আমার কাছে নেই। শুনুন, আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন, দেখতে সুন্দর। সে আমায় থামিয়ে দিয়ে বলল,
আমার আপনাকে চাই। থামান থামান, চলে এসেছি, এই বাসাটায় আমি থাকি। সে থামলো। আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম। ভালো থাকবেন নীরা, আপনিও ভালো থাকবেন, আসি। আচ্ছা। বাসায় ঢুকলাম, দেখে আন্টি সিরিয়াল দেখছে, কে আপন কে পর দেখছে। আন্টি জবা এখনো মরেনি? না। কেন মরেনি? কেন মরেনি আবার? কেমন কথা? তুই কি চাস নাকি মরে যাক? হ্যাঁ চাই তো। নীরা, এগুলো বলবি না। আচ্ছা বলবো না। তুমি দেখো আমি ফ্রেশ হয়েছি। আঙ্কেল বলল, কেন বলবে না? তোমার জন্য আমি পাকিস্তান আর ইংল্যান্ডের খেলা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা আঙ্কেল, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার ল্যাপটপে দেখবে, মন খারাপ করো না। যেই না ঘরের দিকে পা বাড়াচ্ছি, সমুদ্র পিছন থেকে এসে হাতটা টেনে নিয়ে পিছনে কোমরের সাথে শক্ত করে চেপে ধরছে। আমার ভয়ে প্রাণ যায় উঠেছে। কি করছেন আপনি? যা করছি তা অনেক আগেই করার দরকার ছিল। মানেটা কি? আমার হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক। আমাকে যে কষ্টগুলো দিচ্ছ আর এগুলো দিয়ে যাচ্ছ, সেগুলোর বেলা আমি আপনাকে কখন কষ্ট দিলাম? আজব তো। এই আমাকে ছাড়ছিলে কেন? অন্য কাউকে ধরার জন্য? কি আছে ওই স্পর্শ না কি নাম জানি ছেলেটার মধ্যে, যা আমার মধ্যে পাওনি? আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। আমায় ছাড়ুন, আমার লাগছে। লাগুক, আজ সব হিসেব নিব। আমাকে ছাড়ো। অন্য কারো কাছে যাওয়ার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, বলেছিলাম না অন্য কারো কাছে গেলে মেরে ফেলবো। আঙ্কেল আর আন্টি ভূত দেখার মতো চোখ বড় বড় করে আছে, কারণ তারা কিছুই বুঝছে না। শেষমেশ আন্টি বলে উঠলো, সমু তুই এগুলো কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল বলল, নীরাকে ছাড়ো, ওর লাগছে সমুদ্র। লাগুক। মা শোনো, এই হচ্ছে নীরা। যেই নীরা যে আমার ভালোবাসা নিয়ে খেলছে। আমাকে কখনো ভালোবাসোনি। তুমি বলতা না, সমু তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন? এই নীরা সেই কারণ। সমু এগুলো তুই কি বলছিস? না, তুমি ঠিকই শুনেছ। ভালোবাসতাম ওকে, আর ও শুধু আমাকে নিয়ে খেলছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর আবর্জনার মধ্যে ফেলে দিচ্ছে। এইবার আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। হাতটা ছাড়িয়ে নিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে নিয়ে খেলছি? বাহ, কি সুন্দর কথা। খেলছেন তো আপনি আমাকে নিয়ে। পুরাতন হয়ে গেছিলাম, তাই ফেলে দিয়েছিলেন। আপনার নতুন তো রাহিয়াতুল রাহা ছিল আপনার সাথে, যার সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হয়েছিল। আমি তো সব জানার পর আপনাকে আমার কাছ থেকে মুক্ত করে দিয়েছিলাম। এখন কেন আমাকে দোষ দিচ্ছেন? আমার কষ্ট হয়নি? তাও আপনাকে আমি কিছুই বলিনি, আর এখন সব কিছুর দোষ আমায় দিচ্ছেন? বাহ মশাই বাহ। আল্লাহ, রাহা আমাকে পছন্দ করতো। আমি ওকে না করে দাও তো ও পাগলামি করছিল। জাস্ট ওকে বোঝানোর জন্য ওর সাথে ছিলাম। আর মিথ্যে বললে না হয়? আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো আমায়। বিশ্বাস? তাও আবার আপনাকে? পাগল আমি? আপনার মনে আছে আপনাকে বলতাম আমাকে আর ভালো না লাগলে বলে দেন, আমি চলে যাব। কিন্তু আপনি কি করলেন? বেইমানি করলেন। জনাব সমুদ্র আহমেদ, আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি। নিজের প্রতি ঘৃণা হয় এখনো বিশ্বাস করেছিলেন আপনাকে। নীরা, আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবাসি, এখনো ভালোবাসি আগের মতো। আপনিও আগেও আমাকে ভালোবাসেননি, এখনো আমাকে ভালোবাসেন না। আপনি আমার কাছে এসেছিলেন, আপনার সময় কাটছিল না, তাই সময় কাটানোর জন্য এসেছিলেন। তারপর অন্য কাউকে পেয়ে আমায় ভুলে গেছেন। চুপ, একদম চুপ, শেষ করে ফেলবো কিন্তু তোমায়। কেন, সত্যি কথা শুনতে খারাপ লাগছে? আমি তো শুরু করিনি। আপনি পুরনো ময়লার স্তূপ ঘাটছেন। পচা ময়লা থেকে দুর্গন্ধ তো বেরোবে। নীরা চুপ করা, আর পারছি না। এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আঙ্কেল আন্টি কি বলবে নিজেরাই বুঝতে পারছে না। আঙ্কেল শুধু বলল, সুফি আন্টির নাম, চলো ঘরে চলো। অনেকদিন দুজনে জমানো খোরা গেছে, তারা মিটিয়ে নেক। আন্টি অসহায়ের মতো আমার আর সমুদ্রের দিকে তাকাচ্ছে। তারা চলে গেলেন, আমিও চলে আসছিলাম। সে পিছন থেকে হাতটা টেনে ধরলো আর খুব কাছে নিয়ে ঘাড়ে মুখ গুজে ফেললো পিছন থেকে। আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, খুব শক্ত করে ধরে আছে। অনেক চেষ্টা করে ব্যর্থ। প্রায় 5 মিনিট থাকার পর সে বলবো ভালোবাসি কথাটা শোনার পরে পুরো শরীরে কেমন জানি শিহরণ হলো, কেঁপে উঠলাম। আমি তাকে ছাড়িয়ে নিলাম। সাথে সাথে সে ধপাস করে ফ্লোরে বসে পড়ল, মাথাটা নিচু করে আছে। দেখি ফ্লোরে তার নোনা জল পড়ছে। তার আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি তাকে বলে দেই, সমুদ্র আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু পারছি না। আমারও চোখ বেয়ে নোনা জল পড়ছে, কিন্তু আমি কিছুতেই পারছি না। আমি চলে এলাম রুমে, এসে দরজাটা বন্ধ করে ফেললাম। শাড়িটা খুলে শুয়ে পড়লাম। চোখগুলো আর সায় দিল না। না, জাগে থাকতে ঘুমিয়ে গেছে। রাত 2:35। এই নীরা, এই নীরা, ওঠ মা। নীরা ওঠ। ঘুম থেকে চমকে উঠে দরজা খুলে বললাম, কি হয়েছে? সমু, আমার সমু বলেই কেঁদে উঠলো।
কি হয়েছে সমুদ্রের ভয়ে ভয়ে? আমার সমু কেঁদে ফেলছেন উনি। আন্টি বলো না কি হয়েছে সমুদ্রের, প্লিজ আন্টি। সমুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নীরা, আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি বলবো বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আন্টি ও কোথায়? হাসপাতাল আছে, যাবি তুই নীরা? তোর আঙ্কেল গাড়ি বের করছে, যাবি তুই? আন্টি এটা জিজ্ঞাসা করতে হবে তোমায়, জানো না জানো না যাবো কি না? যদি এখন না যাস তাই জিজ্ঞাসা করলাম। চলো তুমি, আমি যাব। পুরো রাস্তা আন্টি কেঁদেছে, আমি কি বলবো কি করবো বুঝতে পারছি না। খালি বললাম আন্টি তুমি চিন্তা করো না, সমুদ্রের কিছু হবে না, দোয়া কর মা। আন্টি। হাসপাতাল ঢুকে রিসেপশনে বললে সমুদ্র আহমেদ নামে কে এসেছে? না, অ্যাক্সিডেন্টাল কেস, একটু দেখেন। হ্যাঁ একজন এসেছে ওটিতে, নাম জানা হয়নি, রাস্তার লোকজন নিয়ে এসেছেন। ওটিতে কে আছে? বুকটা কেমন কেঁপে উঠলো। জি। ওটি কোন দিকে? 3rd ফ্লোরে গিয়ে বাম দিকে পেয়ে যাবেন। থ্যাঙ্কস। সে শুধু হাসলো। আমি আঙ্কেল আন্টিকে নিয়ে ওটির দিকে চলে গেলাম। দেখি একটা লোক আর রাইসা, আন্টির বান্ধবীর মেয়ে, ওখানে বসেছেন। লোকটাকে দেখে মনে হয় রাইসার বাবার চেহারার মিল আছে। আন্টি লোকটাকে দেখে বলল, রাফিক ভাই তুমি কি সমুদ্রকে নিয়েছো? হ্যাঁ রে সুফিয়া, আমি এনেছি। আমি বললাম, আঙ্কেল কি হয়েছিল আর এখন অবস্থা কেমন? সে আমাকে কিছু না বলে আন্টিকে বলল, নীরা। কে রে? তোর ছেলে অ্যাক্সিডেন্টের পর নীরা নীরা করেই যাচ্ছে। আমি বললাম, আঙ্কেল আমি নীরা, জামান আঙ্কেলের নাম। এই মেয়েটা কে? আমার বাসায় থাকে ও। তোর ছেলেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে যায়। আমার মেয়ে রাইসা তোর ছেলেকে চিনতো, তাই ওকে উঠিয়ে এনেছি। ভালোই করেছিস, আমি কৃতজ্ঞ তোর কাছে। আরে আমারও তো ছেলে হয়। আমি বললাম, আঙ্কেল সমুদ্রের কি অবস্থা? আমি তোমাকে বলতে প্রয়োজন মনে করছি না, ভাড়াটিয়া তুমি ভাড়াটিয়ার মতো থাকো। আমি কিছু বললাম না। ডাক্তার বের হয়ে এসে বলল, সে সুস্থ আছেন, আমরা তাকে কেবিনে শিফট করছেন। আর হ্যাঁ নীরাকে উনি যেন ওনার সাথে আগে দেখা করেন। আমি নীরা একটু আসেন, কথা আছে আপনার সাথে। জি বলেন। এদিকে একটু আসেন। জি শুনুন, উনি আপনাকে সত্যি খুব ভালোবাসেন, আর কষ্ট দিয়েন না আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। সে আবারও বলল, জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত যদি আপনি ওনার পাশে থাকেন। আমি ওনার পাশে থাকবো। গুড। যান কেবিনে যান, আগে বাবা মা চাইলে যে দেখে আসতে পারেন, তারপর নীরাকে পাঠিয়ে দিন। এবার আয়েশার বাবা বলে উঠলো, তাকে কি দরকার ডক্টর? সে তো ফ্যামিলি কেউ না। আপনিও তো মনে হয় ফ্যামিলির কেউ নন। তো আমিও আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আর হ্যাঁ আপনারা চাইলে থাকতে পারেন রাতে, কিন্তু নীরা যেন থাকে। আঙ্কেল বললো ও থাকবে। রাইসার বাবা বলল, ভাড়াটিকে তোর ছেলের কাছে থাকতে দিবি? আন্টি বলল, ভাই ও আমার মেয়ের মতো, আমি ওকে বিশ্বাস করি। বলতে বলতে আমার সামনে দিয়ে সমুদ্রকে নিয়ে গেলেও মাথায় আঘাত পেয়েছে, হাতেও আঘাত পেয়েছে। এই অবস্থা থেকে খুব খারাপ লাগছে, কান্নাও পাচ্ছে। ডাক্তার বলল, বাড়ির লোক গিয়ে দেখে আসুন, আর রাতে নীরা থাকলে ভালো হয়। রাইসার বাবা এইবার বলে উঠলো, এই মেয়ে তো ফ্যামিলির কেউ না, ও কেন থাকবে? আপনিও তো ফ্যামিলির কেউ না, আপনি কেন মাঝখানে কথা বলছেন? ডাক্তার। এইবার সমুদ্র বাবা বলে উঠলেন, ডাক্তার সাহেব নীরা রাতে থাকবে। নীরা তুমি আমার সাথে এসো। জি বসো। জি বলেন। ভালোবাসো খুব ওই ছেলেটাকে? না। তাই? জি। ও কিন্তু তোমায় ভালোবাসে। থাক না এসব কথা। হ্যাঁ তাই ভালো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা শোনো, সব রোগ কিন্তু ভালোবাসা দিয়ে সারানো যায়, আর ওর ভালোবাসা হয়তো বেশি প্রয়োজন। আচ্ছা আমি আসি। যাও। এসে দেখি রাইসা ওর বাবা বাইরে দাঁড়ায়। আমি রাইসাকে বললাম, ধন্যবাদ। রাইসা ও শুধু হাসলো আর বলল, আপু আমি থাকতে পারবো? এটার জন্য সমুদ্রের জন্য অন্য কিছু দেখলাম, পছন্দ না হলে তার একটু বেশি হয়তো কিছু, হয়তো ভালোবাসা। কথাটা ভাবতে বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো। আমি বললাম, ডাক্তার আঙ্কেলকে বলে দেখো কি বলে। আচ্ছা আমি বলতে চাচ্ছি। এইবার আয়শা বাবা বলল, এই মেয়ে তোমার মতো মেয়ে আমার খুব ভালো করে চেনা আছে। আই উইল কিপ ইউস অন ইউ। অনেকক্ষণ থেকে এই লোকটা এর আজাইরের কথা সহ্য করতে এইবার কিছু বলতে ফেলবো ভাবলাম, তখনই আঙ্কেল আন্টি বেরিয়ে এলো। আর কিছু বলা হলো। আন্টি বলল, নীরা তুই ভিতরে যা, সমুর এখনো অজ্ঞান, জ্ঞান ফিরলে জানাস আমরা বাইরে আছি। তোমাদের বাইরে থাকার দরকার নেই, তোমরা বাড়ি যাও, রেস্ট নাও, সকালে আবার এসো, আমি আছি এখানে। না না আমরা বাইরে থাকি। না না থাকবে না, তোমরা যাও, তোমরাও অসুস্থ হতে চাও, যাও বাড়ি যাও। আচ্ছা মন খারাপ করে রাইসা এসে বললো তাকে পারমিশন দেয়নি, মেয়েটা মন খারাপ করেছে। আমি বললাম, যাও তুমি ওকে দেখে এসো, তারপর আমি যাব। সবাই চলে গেল। আমি কেবিনে ঢুকলাম, দেখলাম নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। অনেকক্ষণ দেখে থাকলাম, তাকে খুব ছুতে ইচ্ছা করছে। আমার একটা ইগো কাজ করছিল, ইগো জিতে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। কখন যে ঘুমিয়ে গেছি তাকে দেখতে দেখতে মনেই নেই। ফজরে আজান দিল।
নামাজ পড়ে ওর কাছে আবার এলাম। এইবার ডাক্তার আঙ্কেল এলো। নীরা কী অবস্থা? এই তো। ওকে চেক করে বললো ওর হয়তো একটু পরে জ্ঞান ফিরবে। তখন নার্সকে বলিও আমি এসে দেখে যাব। জি আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, রাইসাকে কেন থাকতে দেননি? এই কথাটা বাদে অন্য কিছু থাকলে বলতে পারো। ওটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা। বসে বসে আগের স্মৃতির কথা ভাবছি ভাবছি রাহার সাথে ওর কত কিনা নিজের চোখে দেখেছি। আর এখন সে বলছে হা হা। নীরবেই হেসে ফেললো। ওকে দেখে আমি অনেকক্ষণ এবার আর পারলাম না। কপালে একটা চুমু দিলাম, টুল দিয়ে বসলাম ওর কাছে, হাতটা ধরলাম। সুস্থ না হওয়া পর্যন্ত হাতটা ধরেই থাকবো, তার আর অন্য কারো হাতে উঠিয়ে দিব। রাইসার হাতে মেয়েটা ভালোবেসে ফেলেছে। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল। আমি নার্সকে বললাম ডাক্তারকে বলেন কেবিনে 184 জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে চেক আপ করে গেল, সে ভালো আছে। মনে শান্তি পেলাম। সমুদ্র বলল, নীরা আছি, বলো কেমন আছো? প্রশ্নটা শুনে হাসবো না কাঁদবো না রাখবো না খুশি হবো বুঝতে পারছি না। ভালো আছি। আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে দিই আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা চলবে। গল্পের নাম প্রাক্তন, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।